নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞানের অনুষ্ঠান। বেদ জ্ঞান মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা। বেদ জ্ঞান মানেই ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেক দিনের এপিসোড থেকে আমরা নির্দিষ্ট একটি রোগ সম্পর্কে আলোচনা করি। প্রত্যেক দিন একটি একটি করে রোগ সম্পর্কে আমরা জানি। সেই রোগটি যদি আমার হয়ে থাকে তাহলে তার সিমটমস কী, সিমটমস দেখে আমি সতর্ক হয়ে রোগটির চিকিৎসা করতে পারি। ভারতীয় আয়ুর্বেদে পায়ের নখ থেকে মাথার চুল সমস্ত রকমের রোগের কিন্তু চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা রয়েছে। আজকে যে রোগটি নিয়ে কথা বলবো, কম বেশি আমি আপনি বা আমাদের পরিবারের কেউ না কেউ সেই রোগে ভুগছেন। রোগটি হচ্ছে স্পন্ডিলোসিস। এই স্পন্ডিলোসিস বা স্পন্ডিলাইটিস অনেকেই বলেন। তো এই রোগটি কি এবং এটার কতগুলো ভাগ আছে সবটা নিয়ে আজকে আলোচনা করব। স্পন্ডিলোসিস হচ্ছে এটা আমাদের স্পাইনে আমরা বলতে পারি ডিজেনারেশন আমরা বলতে পারি, বা স্পাইনে অস্টিওআর্থ্রাইটিস আমরা বলতে পারি। আচ্ছা, এটা ভাগ বলতে গেলে যেমন আমাদের সার্ভাইকালে এটা দেখা যায়, আমাদের থোরাসিকে এটা দেখা যায়, আর আমাদের লাম্বার এটা দেখা যায়। সার্ভাইকাল হচ্ছে ঘাড়ের কাছ, ঘাড়ের কাছ থেকে। থোরাসিক হচ্ছে আমাদের বুকের পাশ পিছনে। আচ্ছা, বুকের পিছনে যেটা বলছেন সেটার ক্ষেত্রে কোথায় কোথায় এফেক্ট হয়? আমি যেগুলো জানবো যে ধরুন সার্ভাইকালে কোথায় এফেক্ট হচ্ছে, লাম্বারে কোথায় এফেক্ট হচ্ছে এবং থোরাসিকে কোথায় এফেক্ট হচ্ছে। সার্ভাইকালে আমরা যেটা দেখি যে স্পেসিফিকলি আমাদের যখন ঘাড়ে আমরা ব্যথা পাই, আর থোরাসিকে আমরা দেখি যে বুকের ঠিক পিছনে আমরা ব্যথা যন্ত্রণা পাই আমরা, আর অনেক সময় আমরা বলি চেস্টে আমাদের সমস্যাগুলো হচ্ছে, আর লাম্বারে আমরা দেখি লো ব্যাকে আমাদের পেইন হচ্ছে। তো স্পেসিফিকলি তিন জায়গায় আমাদের স্পন্ডিলোসিস হয়, কিন্তু সার্ভাইকাল আর লাম্বারটা খুব বেশি আমাদের ইফেক্টেড হয়, মানে তার লক্ষণটা খুব বেশি দেখা যায়, তার ইফেক্টটা আমাদের শরীরে খুব বেশি দেখা যায়। থোরাসিকটা খুব কম বা রেয়ার হলেও আমরা বুঝতে পারি না টোটোটা, কেন কি আমাদের জয়েন্টস যেটা আমরা কোমরে খুব বেশি ইউটিলাইজ করি, ঘাড়টা খুব বেশি ইউটিলাইজ করি, এই জন্য এই জায়গায় আমরা খুব কমনলি স্পন্ডিলোসিস আমরা ফেস করি। এই স্পন্ডিলোসিসটা এটা স্পেসিফিকলি একটা বয়সের সমস্যা, একটা এজের পর আমরা দেখতে পারি, কেন কি এটা ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্ট, মানে এই জয়েন্টসগুলো খুব বেশি আমরা ইউজ করছি, এই জন্য একটা বয়সের পর আমরা দেখতে পারি যে আমাদের হাড়গুলো ডিজেনারেশন হয়ে যাচ্ছে, আর একটা বয়সের পর আমরা স্পন্ডিলোসিস ডেভেলপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যেটা আমরা বলছি যে এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা উপসর্গ কি পাবো, মানে সিমটমসটাকে কি পাবো? পেইন তো সবথেকে প্রথম জিনিস থাকবে, যে আমরা ঘাড়ের ব্যথা দেখবো বা কোমরে ব্যথা দেখবো আমরা। তারপর দেখবো আমরা যে ব্যথাগুলো একটু ছড়াচ্ছে, আমাদের কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়াচ্ছে, বা ঘাড় থেকে হাতের দিকে, দুটো হাতের দিকে ব্যথাগুলো ছড়াচ্ছে, বা অনেক সময় আমরা দেখি আমাদের হাত পায়ে ওবস ঝিঝি সমস্যাগুলো হয়ে যায় আমাদের। উইকনেস আমরা দেখি যে পায়ে উইকনেস হচ্ছে, বা হাতে আমাদের দেখি আমরা উইকনেস হচ্ছে। সার্ভাইকালে যখন সমস্যা স্পন্ডিলোসিস হয় তখন আমরা দেখি এর সঙ্গে মাথা ঘোরা একটা সমস্যা আমরা দেখতে পারি। আর পায়ে যখন আমরা দেখি স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস যখন খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, তখন আমরা দেখি পায়ে ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারি না আমরা। তো এই সিমটমস দেখার পর আমরা কিছু এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট বা সিটি স্ক্যান করে আমরা কনফার্ম করি যে আলটিমেটলি যে হাড়টা রয়েছে সেখানে কী কী সমস্যাটা হচ্ছে। নট অনলি ডিজেনারেশন, তার সঙ্গে কি আমাদের কোনো হাড় বেড়ে যাচ্ছে, ভার্টিব্রা মাঝখানে হাড় বেড়ে যাচ্ছে, বা হার্নিয়েশন হয়ে যাচ্ছে, বা কোনো ধরনের কম্প্রেশন হচ্ছে আমাদের, বা স্টেনোসিস হচ্ছে আমাদের, এই ফাইন্ডিংগুলো আমরা দেখি। আচ্ছা, এর জন্য কি নির্দিষ্ট কোনো প্যাথোলজিক্যাল টেস্ট আছে? এক্স্যাক্টলি, এমআরআই রিপোর্ট, এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যান, এটা বা এক্সরে রিপোর্ট, ডিজিটাল এক্সরে রিপোর্ট করলেও অনেক কিছু জানা যায়, কিন্তু এমআরআই রিপোর্ট আর এর থেকে বেশি পরিষ্কার পিকচার দেখায় আমাদেরকে যে কী কী ছোটো ছোটো চেঞ্জেস বা সমস্যাগুলো আমাদের স্পাইনে হয়ে গেছে। আচ্ছা, এটা একটা প্রথম প্রশ্ন, সেটা এটা কি ট্রিটেবল নাকি এটা ম্যানেজেবল? ট্রিটেবল, এটা আপনি ট্রিট করে পুরোপুরি আপনি ঠিক করতে পারেন, পুরোপুরি ঠিক করতে পারেন, পুরোপুরি এখান থেকে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কেন স্পন্ডিলোসিস এটা খুব কমন একটু সমস্যা হয়ে গেছে। আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা প্রচুর ঘাড়ের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা মাল্টিপল জয়েন্ট পেইন প্রচুর পেশেন্ট আমরা পাই। তারা ওই কিছু নির্দিষ্ট ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের উপর থেকে গেছে, কিন্তু আমরা আয়ুর্বেদে যখন চিকিৎসা করছি আমরা দেখছি আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টে মেডিকেশন পঞ্চকর্মা থেরাপিতে নিদান পরিবর্জন লাইফস্টাইল মডিফিকেশন করে দেখি আমরা পেশেন্ট খুব সুন্দর ইম্প্রুভমেন্ট পেয়ে যাচ্ছে, তাদেরকে কোনো ইনজেকশন বা কোনো পেন কিলারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না। আচ্ছা, তো এবারে যেটা বললেন আপনি নিদান পরিবর্তন এবং পঞ্চকর্মা স্পন্ডিলোসিসের ক্ষেত্রে কতটা জরুরি? দেখুন, পঞ্চকর্মা থেরাপি এমন একটা ট্রিটমেন্ট, মানে থেরাপি আমরা বলতে পারি যেটা কিন্তু ডিটক্সিফিকেশন আমাদের খুবই সুন্দর কাজ করে। ন্যাচুরালি ডিজেনারেশন হচ্ছে মানে আমাদের একটা জায়গায় ক্ষয় হচ্ছে। ফোন আছে, আই থিঙ্ক টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো,
কে বলছেন, কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে সমাপ্তি ভট্টাচার্য। হ্যাঁ বলুন। আমার কোমর স্পন্ডালাইটিস। হ্যাঁ সমাপ্তি ভট্টাচার্য, কাটোয়া থেকে সমাপ্তি ভট্টাচার্য। হ্যাঁ সমাপ্তি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার কোমর স্পন্ডালাইটিস। আর কি সমস্যা? আর পায়ের গোড়ালিতে ব্যথা। আর আর কিছু প্রবলেম নেই। আপনার বয়স তো? বয়স 42। এটা কবে থেকে হয়েছে সমস্যা আপনার? সমস্যা এটা 2 বছর হলো কোমরের ব্যথাটা। 2 আমি বছর? এখানে ডাক্তার দেখিয়েছিলাম। তাতে 2 বছরের 2 বছর। চিকিৎসা এখন ভালো নেই আপনি? হ্যাঁ আগের থেকে ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে খুব ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন স্পন্ডিলিসিসে আমরা এখন প্রোগ্রাম করছি। আমরা স্পন্ডিলিসিসে আমরা কীভাবে আয়ুর্বেদে কী হয় না হয় আমরা বলার চেষ্টা করছি। আমরা স্পন্ডিলিসিসে আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট হয়, কেন কি আমরা যে একটু পঞ্চকর্মা ম্যাডাম তো আমাকে জিজ্ঞাসা করলেন যে স্পন্ডিলিসিসের ট্রিটমেন্ট আমরা কী ধরনের করি, কীভাবে করি আমরা। তো পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন। পঞ্চকর্মা দেখুন একটা ডিটক্সিফিকেশন একটা ট্রিটমেন্ট, যেখানে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ানো বা আমাদের স্রোতগুলোকে ক্লিয়ার করতে আমাদের খুব ভালো হেল্পফুল কাজ করে। রিজিউনেট আমাদের শরীরকে করে, আমাদের শরীরে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে। কারণ কি পঞ্চকর্মা থেরাপি খুবই আইডিয়াল একটা ট্রিটমেন্ট, যেটা আয়ুর্বেদ কিন্তু প্রোভাইড করছে। সেকেন্ড হচ্ছে মেডিকেশন। আপনার 2 বছর হয়েছে সমস্যা, আপনি চিকিৎসা করছেন কিন্তু পুরোপুরি আপনি রিকভার করতে পারেননি। খুব সম্ভব আপনি একবার কাটোয়া থেকে আপনি বলছেন, আপনি ব্যান্ডেল চলে আসতে পারেন। ব্যান্ডেল আমার মঙ্গলবারই আমাদের চেম্বার রয়েছে, বা বর্ধমানও আমার চেম্বার রয়েছে, সেখানেও আপনি আসতে পারেন। সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, কয়েক মাস ট্রিটমেন্ট করে দেখুন, দেখবেন আপনি পুরোপুরি রিকভার করে যাবেন। আপনাকে সারা জীবন সেই ট্রিটমেন্টে আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে না। 2 থেকে 3 মাস চিকিৎসা করবেন, কারণ সমস্যা যে স্টার্ট হয়েছে আপনার। এর সঙ্গে কিছু প্রিকশন আপনি কিন্তু মাথায় রাখবেন। কোনো কি কোমরে যখন স্পন্ডিলিসিস হয়ে গেছে, ভারী কোনো জিনিস তুলবেন না, সামনে ঝুঁকে কোনো কাজ করতে যাবেন না, বা সামনে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলতে যাবেন না, নাহলে আলটিমেটলি কোমরে সেটা একটা অন্য সমস্যা বা কমপ্লিকেশন তৈরি করে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা ছিলামই স্পন্ডিলোসিস নিয়েই কথা বলছিলাম, আর আপনিও ফোন করলেন। আমি একটুখানি বলে দিই, ওনার বাড়ি কাটোয়াতে, চাইলে উনি বর্ধমানের চেম্বারে যোগাযোগ করতেই পারেন, বা ওনার কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে। আপনাদের একটু জানিয়ে দিই, কলকাতার শহরেও চেম্বার রয়েছে এবং প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, এবং বাইরের রাজ্য বলতে আগরতলা, ত্রিপুরা আগরতলাতে চেম্বার রয়েছে, এবং আসামের গৌহাটিতে চেম্বার রয়েছে। আসাম এবং আগরতলার চেম্বার, আগরতলা এবং গৌহাটির চেম্বার মাসে 1 দিন করে, আর প্রত্যেকটা জেলার চেম্বার 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 দিন করে। কলকাতার চেম্বার বলে দিই, কলকাতার হাওড়াতে চেম্বার, হাওড়া ময়দানের চেম্বার প্রত্যেক বুধবার, আর প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশনের চেম্বার, আর প্রত্যেক শুক্রবার দিন সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা বারাসাতে চেম্বার, এবং প্রত্যেক রবিবার সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা হচ্ছে দমদমের চেম্বার। এছাড়া প্রত্যেকটা জেলাতে কিন্তু চেম্বার আছে। ডিটেলসও দেখুন, একটা সাদা রঙের লাইন যাচ্ছে, ওই লাইনের ভেতরে তারিখ দিয়ে দিয়ে আপনার ডিটেলসটা যাচ্ছে, আপনাদের নিয়ারেস্ট এরিয়াতে কবে কোথায় চেম্বার, আপনি সেখান থেকে দেখে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারটা, এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এই নাম্বারটায় ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। যদি কোনো ইনকোয়ারি থাকে এখানেই কিন্তু ফোন করতে হবে, এটা 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। আমরা এবার চলে যাব, স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছিলাম। এই যে থোরাসিক যেটা বললেন, এটা কেন, এর আচ্ছা, আমার প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে এটার পিছনে কি কোনো কারণ আছে? হওয়ার পিছনে আমাদের ভুল জীবনযাত্রা, এটা কি একমাত্র কারণ? স্পন্ডিলিসিস একটা এজ রিলেটেড সমস্যা। আমি যেটা বললাম যে একটা বয়সের পর আমাদের হবে, কেন কি ন্যাচারালি আপনি যখন 60 বছর বয়স বা 50 বছর বয়স আপনি লাইফ লিড করবেন, তো আলটিমেটলি জয়েন্টসগুলো তো রিপিটেডলি ইউজ হওয়ার জন্য একটা সময় পর সেখানে ডিজেনারেশন আসবেই। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন এটা আমাদের আর্লি এই সমস্যাগুলো হয়ে যায়। আর্লি এজে হওয়ার ক্ষেত্রে কি আমাদের জীবনযাপনটা? অবশ্যই, আমাদের লাইফস্টাইল, আমাদের ওয়ার্কিং প্রেশার, কেন কি আপনি সেই জায়গায় কিন্তু প্রচুর প্রেশার পড়ছে, সেই জন্য আলটিমেটলি সেখানে কিন্তু আমাদের ডিজেনারেশন তৈরি হচ্ছে। তো তার সঙ্গে তারপর হচ্ছে আমাদের কিন্তু খানপান কিছু একটা কারণ রয়েছে, যেখানে খাওয়ার প্রপার ঠিকঠাক খাবার না খাওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু বাত প্রচুর বেড়ে যাচ্ছে। বাত বেড়ে আমাদের কিন্তু এই স্পন্ডিলিসিস আর্লি এজে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কিছু ইনজুরি আমাদের একটা কারণ হতে পারে, যে আমি পড়ে গেছিলাম বা কোনো আঘাত লেগেছে আমাকে, সেখান থেকে কিন্তু আমাদের এই স্পন্ডিলিসিস ডেভেলপ করে যেতে পারে। বা আমি খুব ভারী
ওজন তুলে আমরা কোনো কাজ করছি, সেখানে কিন্তু আমাদের স্পন্ডিলিসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। বা যারা খুব কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে কম্পিউটার হোক বা গাড়িতে খুব লং কাজ করে যাচ্ছে, তার কিন্তু আলটিমেটলি একটা সময় পর কিন্তু স্পন্ডিলিসিস দেখা যায়। তো এই কিছু কারণ রয়েছে, ওবেসিটি একটা কারণ রয়েছে, যাদের কিন্তু প্রচুর বডি ওয়েট, তাদের কিন্তু স্পন্ডিলিসিস খুব তাড়াতাড়ি চলে আসে। তো এই জন্য এই কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখতে পারি যে একটা বয়স পর তো হয়, কিন্তু দেখা যায় কিছু লোক রয়েছে তাদের একটা অ্যাডভান্স স্টেজে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই থোরাসিক যেটা আপনি বলেন, এটা নিয়ে খুব একটা আলোচনা আমরা করি না, এর পিছনে কারণটা কি এবং এটা হলে কি কি সমস্যা হতে পারে? থোরাসিক দেখুন, বেসিক্যালি এইটা এমন একটা পজিশন যেখানে কিন্তু আমাদেরকে সেমন কোনো ইফেক্ট আসে না। এটা আমাদের এমন একটা জয়েন্টের পজিশন যেখানে কিন্তু কিছু হলে আমরা সিমটমস দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, লাম্বারটাও সেরকম একটা জায়গা পজিশন, একটা হাতকে কন্ট্রোল করছে, একটা পাকে কন্ট্রোল করছে। কিন্তু থোরাসিকে সেমন কিন্তু কোনো এই নেই ইফেক্ট আমরা কিন্তু পাই না, বা আমরা প্র্যাকটিসেও ডে টু ডে প্র্যাকটিসেও আমরা সেরকম পেশেন্ট পাই না। কিন্তু তাহলে এটার সিমটমস কি থাকে? সিমটমস সেম, পেইন, ব্যথা থাকে আমাদের সঙ্গে, আমাদের যে স্টিফনেস থাকে এটাই থাকে, কিন্তু তার কিন্তু এমন সাচ কোনো ইফেক্ট আমরা শরীরে দেখতে পাই না। আপনারা ম্যাক্সিমামটাই দেখেন সার্ভাইকাল এবং লাম্বার। এক্স্যাক্টলি, প্র্যাকটিসে আমরা সবথেকে বেশি পেশেন্ট এটাই পাই যে সার্ভাইকাল বা লাম্বার পেশেন্ট আমরা পাই। মানে একজনে যদি সার্ভাইকাল হয় তার কি লাম্বার হওয়ার চান্সেস থাকে? অবশ্যই থাকবে। থাকে, এক্স্যাক্টলি, কেন আয়ুর্বেদ তো বলছে যে আপনার শরীরে যখন বাত বাড়বে, তো ন্যাচুরালি বাত যেই জায়গায় যাবে সেই জায়গায় কিন্তু আপনার শরীরকে ইফেক্ট করবে। একটা টেলিফোন মনে হয় আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? বিশাখা শীল। হ্যালো, শীল বিশাখা শীল। বিশাখা শীল, কোথা থেকে ফোন করেছেন? বলরামপুর থেকে। হ্যাঁ বলুন। বললাম আমার এই 6 মাস ধরে ঘাড়ের ব্যথা, ঘাড়টা ফুলে গেছে তো। হ্যাঁ বলুন। হাঁটতে পারি না, খুব ব্যথা, প্রচন্ড ব্যথা করে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দেখুন হলুদ বক্সে যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে আমাদের চেম্বার যোগাযোগ করে নিন। বরানগর থেকে উনি দমদমে চলে আসতেই পারবেন। রোববার দিনকে দমদমে চেম্বার রয়েছে, আপনি চলে আসুন। অ্যাকচুয়ালি দেখানোটা খুব ইম্পর্টেন্ট, মানে সামনাসামনি দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। না, সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্টে আলাদা রয়েছে না, কেন আয়ুর্বেদে আপনি ট্রিটমেন্ট ওইভাবে আপনি করতে পারেন না। আপনাকে জানতে হবে যে পেশেন্টের শরীরে কোন দোষ বেড়ে আছে, কি ধাতু ইফেক্টেড হয়েছে, পেশেন্টের প্রগতি কেমন রয়েছে, পেশেন্টের অগ্নিবল কেমন রয়েছে, আপনাকে এই সমস্ত জিনিস দেখে আমাদেরকে চিকিৎসা করতে হয়। আমরা রিপোর্ট দেখি, আমরা ব্লাড রিপোর্ট দেখি, সমস্ত জিনিস দেখি, কিন্তু অ্যাডিশনাল এটা আমাদেরকে আর পেশেন্টের কিছু ফাইন্ডিং দেখতে হয়। সেই জন্য এটা আমাদের ট্রিটমেন্ট একটু আলাদা হয়ে যায়। আমাদের ট্রিটমেন্ট এই জন্য আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দিতে পারি, কেন আমরা সবসময় রুট কজ থেকে গিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। আমরা রিপোর্ট দেখছি, আমরা ব্লাড রিপোর্ট দেখছি, আমরা এক্সরে রিপোর্ট দেখছি, আমরা পেশেন্টের প্রেশার মাপছি, সব কিছু করছি, কিন্তু অ্যাডিশনাল এই জিনিসগুলো আমরা ফাইন্ডিং হয় পেশেন্টের ভিতরে দেখার চেষ্টা করছি যে পেশেন্টের কী কী দোষগুলো ইফেক্টেড হয়ে গেছে, পেশেন্টের শরীরের প্রগতি কেমন রয়েছে, পেশেন্টের কোন ধাতু ইফেক্টেড হয়ে গেছে। তো এটা কি হয় যে পেশেন্টের ট্রিটমেন্ট করতে, মানে আয়ুর্বেদের এসে ট্রিটমেন্ট করতে পেশেন্টের খুব বেশি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট বা রেজাল্ট পেতে খুব সহজ হয়ে যায়। নাহলে কেন আপনি ফোনে আপনি আমাকে বলেন অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, আমি বুঝে গেলাম অস্টিওআর্থ্রাইটিস আপনার হয়ে গেছে, আপনার স্পন্ডিলিসিস আমি বুঝে গেছি, আপনার অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডিলিসিস আমার কী করতে হবে সেটাও আমি জানি, কিন্তু সেখানে কিছু না কিছু জায়গা রয়েছে যেখানে আমার কিছু ফাইন্ডিং আপনার ক্লিনিক্যালি আমাকে দেখতে হবে যে আপনার শরীরটা কেমন রয়েছে, আপনার শরীরের ক্ষমতা কেমন রয়েছে, ওইটা দেখার পরেই আমি কিন্তু চিকিৎসা করতে। আমি ওই রকম না, আমার যেখানে আমরা দেখি স্পেসিফিকলি অন্য প্যাথিতে আপনি অস্টিওআর্থ্রাইটিস বলেছেন, আপনি পেইন কিলার, আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাবেন, আপনি সার্ভাইকাল বলেছেন সেখানেও পেইন কিলার সাপ্লিমেন্ট পাবেন, আপনি লাম্বার স্পন্ডিলিসিস বলেছেন পেইন কিলার সাপ্লিমেন্ট আপনি পাবেন, মানে এইচ অ্যান্ড এভরি পেইনে যেন আপনি কিন্তু কমনলি মেডিসিন আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আয়ুর্বেদে এমন না, আয়ুর্বেদে কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলিসিস আপনার আলাদা ট্রিটমেন্ট হবে। নট অনলি, আমার মনে হয় আপনার সাথে অনুষ্ঠান করতে করতে আমার যে ধারণাটুকু তৈরি হয়েছে ডক্টর খান, যে ধরুন সাপোজ মানে মিস্টার এক্সেরও স্পন্ডিলিসিস হয়েছে সার্ভাইকাল, মিস্টার ওয়াইয়েরও হয়েছে, কিন্তু মিস্টার এক্সের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট মিস্টার ওয়াইয়ের ক্ষেত্রে সেম ট্রিটমেন্ট হবে না, অন্য ব্যক্তিতে কিন্তু দুজনের জন্য একই ওষুধ হবে, এইটাই হচ্ছে ব্যাপার। মানে এখানে ধাত অনুযায়ী ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি, আমাদের আয়ুর্বেদে এই জন্য শারীরিক দোষ যেটা বায়ুপিত কফ বলা হয়েছে, মানসিক দোষ বলা হয়েছে রজয়ন্তম, 7টা ধাতু আমাদের শরীরে বলা হয়েছে রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র, এই সমস্ত জিনিস আমরা যখন অবধি প্রপার পেশেন্টের ফাইন্ডিং দেখবো না, তাহলে আমরা মানে একটা পয়েন্ট পুরো রুট থেকে আমরা ট্রিটমেন্ট সেরকম দিতে পারবো না পেশেন্টকে। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্বস্থলী থেকে বলছি, গায়ত্রী নন্দন। হ্যাঁ বলুন। তো এই ডাক্তারবাবু আলোচনা করছেন ওই ব্যথারই সমস্যা। আমি অনেকদিন থেকে এটা কষ্ট পাচ্ছি, বা এক্সরে করা হয়েছে, ডাক্তারও দেখানো হচ্ছে। কেউ বলছে ঘাড়ের হাড় বেঁকে গেছে, মাজার হাড় বেঁকে গেছে বা বসে গেছে, কিন্তু ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছি না। এখন কি করণীয়? আমাদের যে জায়গায় বাস করছি সেখান থেকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা আমাদের খুবই অসম্ভব। এই কোন জায়গায় থাকেন আপনি? আমাদের পূর্বস্থলী থানায় একটা গ্রাম আমরা বাস করছি। তো ওখান থেকে পূর্বস্থলী থানা। পূর্বস্থলীটা কোথায়, মানে এক্স্যাক্টলি আমার ঠিক জানা নেই। কাষ্টসালী। কোথায়? আমাদের গ্রামটার নাম কাষ্টসালী। মানে আপনাদের বড় শহর কোনটা পূর্বস্থলী? পূর্বস্থলী মানে বড় শহর নবদ্বীপ হচ্ছে। নবদ্বীপ, কৃষ্ণনগর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এই দেখুন, এইরকম আজকে 2025 আমরা অনেক ডেভেলপ হয়ে গেছি, ঠিক আছে। এটা বলবেন না যে আপনি আসতে পারবেন না, ট্রান্সপোর্টেশন আপনি পাবেন না, এটা কিন্তু ঠিক কথা নেই। আপনি চলে আসতে পারেন, আপনার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই আমার চেম্বারে চলে আসতে পারবেন। মানুষ একটা দিক থেকে কোন কোন জায়গায় চলে যাচ্ছে নিজের চিকিৎসার জন্য, নিজের হেলথের জন্য, তো সেটা আপনার ইচ্ছা আগে হওয়ার উচিত। আপনার ইচ্ছা হলে আপনি অবশ্যই আমার চেম্বারে চলে আসতে পারেন। আমাদের প্রচুর চেম্বার রয়েছে, কৃষ্ণনগর চেম্বার রয়েছে, কলকাতার চেম্বার রয়েছে। একদিন আপনি আসতে পারেন না, কিন্তু নেক্সট ডে চেষ্টা করলে আপনি আসতে পারবেন, তারপরের দিন চেষ্টা করলে আপনি নিশ্চয়ই আসতে পারেন। তো আপনাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে। চেম্বার আমাদের সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। আর শুধু আপনি নবদ্বীপ থেকে কেন বলছেন, আপনার অনেক দিক থেকে আমাদের এখানে পেশেন্ট এসে ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন। যে আমি 2 দিন আগে আমি গুয়াহাটি পেশেন্ট এসে আমাদেরকে হাওড়া ময়দানে দেখিয়ে চলে গেলেন। তো যাদের ইচ্ছা আছে, যারা চিকিৎসা চাইছে, তারা এসে অবশ্যই দেখিয়ে চলে যাচ্ছে। পূর্বস্থলী থেকে আপনি মানে ট্রেন ধরে দমদম জংশনে আসতেই পারেন, বা যদি মনে করেন হাওড়া, যেটা আপনাদের, আমি জানি না, আমার আইডিয়া নেই, যেটা আপনার মনে হবে যে কোনো স্টেশন, দমদম স্টেশনেরও কাছে চেম্বার রয়েছে, আবার হাওড়া স্টেশনেরও কাছে চেম্বার রয়েছে, সুতরাং আপনি ট্রেনে করে এসেও দেখাতে পারছেন। আমরা ছিলাম হচ্ছে আলোচনাতে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি। নামটা বলুন। আমার হাজবেন্ডের কথাই বলছি, রতন ঘোষ। আর কোথা থেকে ফোন করেছেন বললেন? জলপাইগুড়ি আমি থেকে। ডাক্তার দেখি তো, আচ্ছা, ডাক্তার ওর সাথে ভাবলাম যে বলি রোগটার কথা দেখি কি বলেন। হঠাৎ বলতো কি, ওই যে টয়লেটের উপরের পোষণটা, যে তলপেটটা হঠাৎ জলের মতন ফুলে যাচ্ছে। ওই যে টিপলে হয়তো জলের মতো চতুর্দিকে চলে যাচ্ছে, কিন্তু ব্যথা করছে। হাঁটু ফুলে গেছে? কি বলে? না না, লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ। কি হয়েছে? একটা ফুলে গেছে। কোন জায়গায়? নাভি পাশে? এই যে তলপেটটা, মানে টয়লেটের উপরের জায়গাটা, মানে একদম মানে পেরিসেপ্টিক উপরের পোরশনটাতে জলের মতো একটা কিছু, যেটা চাপ দিলে এদিক ওদিক সরে যাচ্ছে, তাই তো? সরে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ব্যথাও করছে। ব্যথাও করছে। কতদিন থেকে এটা আপনার হাজবেন্ডে? প্রায় 2 মাসের মতন হচ্ছে। কোনো ডক্টর দেখিয়েছেন? না, ডাক্তার দেখানি এখনো ডাক্তার দেখানি। মানে 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 কিসের জন্য আপনি ওয়েট করছেন? আমি আপনাকে দেখি আমি যদি আয়ুর্বেদিকটা করতে পারি। আমি জলপাইগুড়িতে থাকি, বোধহয় শিলিগুড়িতে ঢোকেন, বোধহয় শিলিগুড়িতে আসবেন, তার জন্যই আপনাকে ফোন করা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তখন ফুলে যাচ্ছেন, খুব সম্ভব ওনার হার্নিয়া সমস্যা হতে পারে। আপনি বললেন যে লোয়ার অ্যাবডোমেনে ঠিক যে জায়গা রয়েছে সেখানে আপনি বলছেন ফুলে যাচ্ছে। আপনি একটা ইউএসজি রিপোর্ট করে নিন, ঠিক আছে। ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি করে নিন আপনার হাজব্যান্ডে, করে আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন আর আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। আচ্ছা, আমরা এবারে ট্রিটমেন্টের জায়গাতে আসবো, যেটা আপনি পঞ্চকর্মার কথা বলছেন। স্পন্ডিলিসিসের ক্ষেত্রে পঞ্চকর্মা কীভাবে হেল্প করে? স্পন্ডিলিসিসে দেখুন, ডিজেনারেশন মানে হচ্ছে হাড়ে সে জায়গায় ক্ষয় হচ্ছে। তো ন্যাচুরালি ক্ষয় মানে হচ্ছে যে আপনার ব্লাড সার্কুলেশন বা আপনার হার্ট সেরকম সাপ্লিমেন্ট পাচ্ছে না। তো আলটিমেটলি আপনার পঞ্চকর্মা থেরাপি ডিডক্সিফিকেশন করছে, একটা কল রয়েছে নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা মিউট করে কথা বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি কোন্নগর থেকে কথা বলছি। কি নাম? মাধবী ব্যানার্জি। বলুন কথা। বলছি আমার ডান পায়ের গোড়ালিতে খুব ব্যথা, আমি পা চেপে হাঁটতে পারি না। আর কি সমস্যা? পায়ের গোড়ালি ফুলে যায় আর খুব ব্যথা।
কতদিন থেকে? ধরুন না আজ বছর খানেক হয়ে গেল, ওই ব্যথা ট্যাবলেট এনে খাই, যতক্ষণ ব্যথার অ্যাকশন থাকে তত ট্যাবলেটের অ্যাকশন থাকে, ভালো থাকি, যেই অ্যাকশন চলে যায় আবার ব্যথা শুরু হয়ে যায়। এক্স-রে রিপোর্ট করেছেন? না, ওসব দেখাও কিছু করিনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি 1 বছর থেকে সমস্যা ফেস করছেন, কিন্তু আপনি একটা এক্স-রে করলেন না, এটা কিন্তু ঠিক নেই। আপনার একটা এক্স-রে করে নেওয়া উচিত ছিল, কেন খুব সম্ভব ওখানে আপনার হাড় বেড়ে গেছে। ঠিক আছে, ক্যালকুলিয়াস স্পুর যেটা বলা হয়। আপনি কোন নগর থেকে বলছেন? ব্যান্ডেল আমার চেম্বার রয়েছে, আপনি একবার ওখানে ভিজিট করুন। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। ঠিক আছে, কিছু সময় পর্যন্তই ট্রিটমেন্ট করতে হবে, 2 থেকে 3 মাস চিকিৎসা করুন, এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে আপনাকে। আর একটা যেটা দরকার সেটা হচ্ছে, আপনি দেখবেন শু পাওয়া যায়, একটা শু পাওয়া যায়, সফট শু পাওয়া যায়, আপনি দোকানে গিয়ে বললে ওরা বানিয়ে দিয়ে দেবে আপনাকে। তাতে কী হবে, হাঁটতে গেলে আপনার সমস্যা বেশি হবে না। বেসিক্যালি এটা আমাদের জুতো আমরা যখন ঠিকঠাক পরি না, সফট জুতো ইউজ করি না, তখন দেখা যায় যে আমাদের পায়ের যে গোড়ালি আছে সেখানে হাড় বেড়ে যায়। তো আপনি হেল্পলাইন নাম্বার ফোন করে একবার ব্যান্ডেলে যোগাযোগ করুন। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা স্পন্ডিলোলিসিস নিয়ে কথা বলছিলাম, তার অন্য প্রসঙ্গে একটু যাবো, তবে তার আগে একজন মনে হয় বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি কল্পনা রায় বলতেছি। শুনতে পেলেন? শোনা যাচ্ছে না কথা। কল্পনা রায় বলতেছি। কোথা থেকে বলছেন কল্পনা? জলপাইগুড়ি। বলুন, কথা বলুন। হ্যালো স্যার। বলুন। আমার হলো সমস্যা হতো যে ঘাড়ের ব্যথা আর মাথার ব্যথা, মানে রোদ উঠলে কপাল ব্যথা করে, থাকতে পারি না। রোদ উঠলে মাথা ব্যথা করে, আর কি সমস্যা? আর ঘাড়ের ব্যথা। ঘাড়ে ব্যথা, আর কিছু আছে সমস্যা? হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? আর নাই, তোকে তো ড্রপ দেই আর চশমা পড়ি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, আপনার খুব সম্ভব ঘাড়ে স্পন্ডিলোলিসিস, আর মাথায় আপনার যেটা বলছেন না সূর্য উঠলেই আপনার মাথা ব্যথা করছে, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা হতে পারে। যেটা আমরা দেখি মাইগ্রেনের সমস্যা, এটা খুব বেশি দেখা যায় মাথা ব্যথা এটা। তো জলপাইগুড়ি থেকে আপনি বলছেন, জলপাইগুড়ি আমাদের চেম্বার রয়েছে শিলিগুড়িতে, আপনি সেখানে একবার যোগাযোগ করুন। আমি একটা অন্য প্রসঙ্গে যাবো। এই যে কথায় কথায় মানুষের কাছ থেকে যেটা আমরা পাচ্ছি, যে ব্যথা হয় ওষুধ খাই, কেউ 2 বছর খাচ্ছেন, কেউ 4 বছর খাচ্ছেন, এই যে পেন কিলার মুহুর্মুহু খাওয়া, এটা আমাদের কতটা ভুল হচ্ছে? দেখুন, এটা কি বলুন তো, এটা নিজস্ব মানুষের নিজের ভুল। কোনো ডক্টর, কোনো ফিজিশিয়ান পেশেন্টকে কোনো দিন বলে না যে সারা জীবন আপনি ব্যথা ওষুধ খাবেন। ফিজিশিয়ান সবসময় বলে দেয়। আমার প্রশ্ন হচ্ছে, মানে এটা যে করছি আমরা জ্ঞানত বা অজ্ঞানত যেটা করছি, এটা তো আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে? অনেক কিছু ক্ষতি হবে, অনেক কিছু আপনার শরীরে ক্ষতি হবে। কেন কি আমরা এখানে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার নিয়ে প্রোগ্রাম করেছি আমরা, আর আমরা এখানে জিআরডি বলে প্রোগ্রাম করেছি আমরা এখানে ফ্যাটি লিভার নিয়ে প্রোগ্রাম করেছি আমরা, মানে অনেক ধরনের আমরা প্রোগ্রাম করেছি এখানে। তো বেসিক্যালি NSAID ওষুধ আপনি যখন উইদাউট সুপারভিশন আপনি যখন খাচ্ছেন, তো আপনার অর্গানস অনেকটা এফেক্ট হচ্ছে, আপনার স্টমাক অনেকটা এফেক্টেড হচ্ছে, যেটা কিন্তু আমাদেরকে করা উচিত নয়। আমরা কিডনি অনেক জনের আমরা দেখি যে লং টার্ম পেন কিলার ইউজ করতে করতে কিডনি কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে, অ্যাকিউট কিডনি ডিজিজ যেটা বলা হয়। তো এটা কিন্তু যারা ভুল করছে তারা কিন্তু জানে না, এই জন্য ভুল করছে। এটা কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি ওষুধ যখন খাচ্ছেন, এটা ওষুধ, তার কোয়ালিটি, তার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ একটা ফিজিশিয়ানই জানে বা একটা ডক্টরই জানে যে এর কী ধরনের কাজ রয়েছে। এই জন্য আপনি ফিজিশিয়ান দেখবেন বা যে কোনো ফিজিশিয়ান আপনাকে এটাই বলবে, ব্যথা সহ্য করবেন, যখন সহ্য করতে পারবেন না তখনই একটা ওষুধ খাবেন। কিন্তু মানুষ যখন একটা ওষুধ খেয়ে লাভ পেয়ে যায়, আরাম পেয়ে যায়, ব্যথা হওয়ার আগে থেকে এক্স্যাক্টলি, তো সে আলটিমেটলি তার উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায় যে আমি কোনো কাজ করতে যাব তখন খেয়ে নেবো, আমি কোথাও ঘুরতে যাব তখন খেয়ে নেবো, আমি কিছু খাওয়ার আগে খেয়ে নেবো। আলটিমেটলি এমন হয়ে যায় যে শরীর কিন্তু পুরোপুরি কিন্তু তার ব্যথা ওষুধের জন্য রোগ থেকে কম ব্যথা ওষুধ থেকে কিন্তু বেশি কমপ্লিকেশন অ্যান্ড সাইড ইফেক্ট তৈরি হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমাদেরকে বেশি ব্যথা ওষুধ খাওয়া উচিত নয়। আর আপনাদের মনে হয় এই ধরনের পেশেন্টের জন্য ডিটক্সিফিকেশনটা ভীষণ জরুরি, ইম্পর্ট্যান্ট, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কেন অলরেডি আপনার শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, আর টক্সিনটাকে যখন বডি থেকে পুরোপুরি আমি রিলিজ করতে পারবো, খুব তাড়াতাড়ি আমরা পেশেন্টকে সেই ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পারি। কেন কি দীর্ঘদিন যারা কিন্তু ব্যথা ওষুধ উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু তার একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হয়ে গেছে যে আমি একটা ওষুধ খাবো, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু এরকম হয় না।
কেন আপনি অলরেডি এটা ট্রাই করেছেন অনেক বছর আর আপনি কোনো ইমপ্রুভমেন্ট দেখলেন না, তো আলটিমেটলি আপনার প্রপার ট্রিটমেন্টে আসতে হবে। যারাই কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন এই সমস্যা দেখে বা প্রোগ্রাম দেখে যখন আমাদের কাছে এসছেন, যারা আমাদের কথা প্রপারলি শুনে চলছে তারা কিন্তু অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করছে। আর যারা সেই ভুলটা আবার মানে আমাদের কথা না শুনে সেই পুরনো লাইফে চলে গেছে, তারা এখনও কিন্তু ঘুরছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কুচবিহার দিনহাটা। হ্যাঁ, নামটা বলুন। সবিতা বর্মন। হ্যাঁ বলুন। ওই যে আমার একটা পায়ের ব্যথা অনেকদিন ধরে। একটু আওয়াজটা বাড়বে। বলুন। অনেকদিন ধরে পায়ের ব্যথা। পায়ের কোথায় ব্যথা বলতে হবে, কতদিন ধরে ব্যথা বলতে হবে। মানে কোমর থেকে পুরো অবধি। আপনার বয়স কত? 40। আপনি 40 বছর বয়সে নিজের সমস্যা বলতে পারছেন না ঠিকঠাক? ঠিক, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা আপনারা নিজের রোগ নিয়ে নিজে সিরিয়াস নেই, ঠিক আছে? এই জন্য আপনারা বেশি কষ্ট পাচ্ছেন। আপনি যখন মানে একটা সমস্যা বলছেন ঠিকঠাক বলুন। পা তো পায়ে একটা ভাগ তো নেই, পায়ে অনেক কিছু ভাগ আছে, গোড়ালি আছে, হাঁটু আছে, কোমর আছে, অনেকটাই আছে। তো একটু ঠিকঠাক বলুন কী সমস্যা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে উত্তর দিতে পারবো। দেখাতে গেলে হেল্পলাইন নম্বরে ফোন করুন, কুচবিহার আমাদের চেম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আজকে আমরা স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছিলাম। স্পন্ডিলোসিস ক্ষেত্রে এটা কিন্তু ম্যানেজেবল নয়, এটা কিউরেবল একটা ডিজিজ, যেটা সঠিক সময় চিকিৎসা করলে আপনি একদম সুস্থ সুন্দর জীবনে ফিরতে পারবেন। চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে পঞ্চকর্মা নিয়ে আমাদের কথা চলছিল। পঞ্চকর্মা এবং আপনার হচ্ছে মেডিটেশন, আর হচ্ছে একটা হচ্ছে নিয়ম কিছু আছে, তাই তো? নিয়ম এটাই যে নিদান পরিবর্জন খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু যারা এই স্পন্ডিলোসিসের মতন রোগে রয়েছে তাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে ভারী জিনিস তোলা বা সামনে ঝুঁকে ভারী জিনিস কোনো তুলে কাজ করা বা সামনে ঝুঁকে কোনো কাজ করা, এসব জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। যেখানে ঘুমাচ্ছেন সেই জায়গাটা কিন্তু একটু সলিড থাকা উচিত, কেন যতটা সফট থাকবে আপনার পজিশনটা ঠিকঠাক না থাকলে আপনার স্পাইন এফেক্টেড হবে। এইসব জিনিসগুলো রয়েছে। প্লাস আমরা যেটা অ্যাভয়েড করি এসি ইউজ করা বা ঠান্ডা জলে চান করা, এসব আমরা বারণ করি। কেন ঠান্ডা জিনিস যখন আপনি ইউজ করবেন শরীরে বাত আর বেশি অ্যাগ্রেভেট হবে। এই জিনিসগুলো কিন্তু যারা বাড়িতে কিন্তু একটা পেশেন্টদেরকে আমাদেরকে বোঝাতে হয়, কেন কি লাইফস্টাইল কিন্তু অনেকটাই একটা ইম্পর্টেন্ট আমাদের ট্রিটমেন্টের পারপাসে। কেন আমি আপনাকে ওষুধ দিচ্ছি, পঞ্চকর্মা থেরাপি করাচ্ছি, কিন্তু আপনি বাড়িতে গিয়ে সেই ভুলগুলো করছেন, তো আপনার ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হবে না। আর আপনি যখন বাড়িতে গিয়েও সেই নিয়মটা ভালো করে মেনে চলছেন, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কমপ্লিট হচ্ছে আর আমরা ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। একদম। আমাদের হাতে আজকে প্রায় সময় নেই বললেই চলে। আজকে আমরা আলোচনা করলাম স্পন্ডিলোসিস নিয়ে, এবং আজকে ডক্টর খান আমাদের কাছে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন যে স্পন্ডিলোসিস কেন হয়, এর থেকে কী করে আপনি মুক্তি পেতে পারেন। এবং এটা বয়সজনিত রোগ হলেও আমাদের নিজস্ব কিছু ভুলের জন্য আমরা অল্প বয়সেও এই রোগের শিকার হয়ে যাচ্ছি। প্রত্যেক দিনের বেদজ্ঞানের এই অনুষ্ঠান আমাদের কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখিয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকে অনুষ্ঠানটাকে শেষ করবো আমরা। আবার আগামীকাল অনুষ্ঠান রয়েছে, দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।